নমস্কার, আপনারা দেখছেন এসডিটিভির অনুষ্ঠান সোজা কথা সোজাসুজি। আমি মোতাহার হোসেন। আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়কে। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমেই সুশান্তবাবু, যেটা নিয়ে আপনার কাছে আসবো সেটা হচ্ছে যে আপনি তো দীর্ঘদিন ধরে কাজটা করছেন, হ্যাঁ, এবং আপনার তৈরি করা বিভিন্ন মূর্তি বিভিন্ন সময় বিভিন্ন গুণীজনরা তারা এসেছেন এবং আপনিও তাদেরকে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ এই যে আপনার শুরুটা, সেটা ঠিক কিভাবে হয়েছিল? মানে ছোটবেলার যে আচ্ছা, স্টার্ট দেখুন, আমি যখন একদম ছোট ছিলাম, ছোট বলতে তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 10-এ যখন স্কুল পড়ি তখন আমি নানা রকম আমি ফুটবল খেলতাম। ফুটবল খেলতে খেলতে আমার খুব নাম ছিল ফুটবলও। দুবার হাত ভেঙে গেল। দুবার হাত ভাঙার পর আমি প্রথম যখন জানতে পারলাম কলকাতা একটা বাঁশের প্রতিমা হয়, 1972 দুর্গাপূজা, 71 হয়েছে, 72-তে আমি জানুয়ারি মাসে সঙ্গে সঙ্গে আমি একটা বাঁশের প্রতিমা বানালাম। এবং বাঁশের প্রতিমা বানালাম, সত্যি কথা বলছি, কেউ কিন্তু শেখায়নি। আমি কিন্তু কোনো আর্ট কলেজ থেকে তখন পড়াশোনা করিনি। কোন সময়, মানে সালটা হচ্ছে 1972 সাল। 1972 সাল প্রথম আমি বাঁশের প্রতিমা বানাই, হঠাৎ বানাই। ওই বললাম নিজের খেয়ালেই। হ্যাঁ, নিজের খেয়ালে, মানে কি বাঁশের প্রতিমা। আমি এইসব নানা রকম, আমি দুর্গাপুজোর সময় বা ইয়ের সময় আমাদের ওখানে নানা রকম আমি কাস্ট ড্রয়িং করতাম। কিন্তু আমি বাঁশের প্রতিমা প্রথম বানাই যখন জানতে পারলাম কলকাতায় একটা বাঁশের দুর্গা ঠাকুর বানিয়েছিল। অমল কারক নাম, আমার পুরো নাম মনে আছে। এবং ওনার মূর্তি আমি দেখেছি, দেখতে যাইনি অবশ্য, আমি শুনেছি। তখন আমি হঠাৎ আমি প্ল্যান করলাম কি চলে ট্রাই করলাম এবং সাকসেস হলাম। 2 মাস ধরে আমি মূর্তিটি বানাই। বাঁশ প্রতিমা কীভাবে করতে হবে না করতে হবে, টোটাল কিন্তু বাঁশ কেটে তৈরি করেছিলাম। ফার্স্ট কাজ 72 সাল। তারপরে 73 সাল পুঁতি, তারপর নাচেন একটা। তখন এইসব মিডিয়া বলতে পেপার, তখন আনন্দবাজার। এরপর কি আপনি কোনো কোথাও থেকে ট্রেনিং নেওয়া বা এই ধরনের কোনো কোর্স কিছু করেছিলেন? হ্যাঁ, দেখুন, যখন আমি হাই সেকেন্ডারি পরীক্ষা পাস করি, 73 ব্যাচ, আমি এইচএস পাস করেছি। তখন 11 এইচএস ছিল তখন। তো আমি পাস করার পর আমি বিবি কলেজে ভর্তি হয়েছিলাম। পার্ট 1 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। বিবি কলেজে প্রফেসররা বলতো, তুমি আর্ট করে এখানে পড়ে কী করবে, সাধারণ জেনারেল। সেটা কোন সাল? ওটা 74 সাল। আর্ট কলেজে ভর্তি, মানে ইয়েতে ভর্তি হয়েছে, বিবি কলেজে ভর্তি হয়েছে 73 ভর্তি হয়েছি। কিন্তু 74-75 পর্যন্ত আমি বিবি কলেজে পার্ট 1 দিয়েছিলাম। তখন ওখানে প্রফেসর আছেন, তো প্রফেসর ছিল, ছিল সবাই। তো ওনারা বললেন যে তুমি এখানে এই সাধারণ গ্র্যাজুয়েট পড়ে লাভ নেই। আমি মর্নিং সেকশন ছিলাম। না, এরপরে কি মানে এই যে তারপরে আর্ট কলেজে ভর্তি হয়ে যাবে, সেটা 1975 সালে আমি ইন্ডিয়ান আর্ট কলেজ, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, মতিঝিল নাম, আমি ভুল বললাম। এখন মতিঝিলে আর্ট কলেজটা চলে আসছে। তখন তালতলা ইন্ডিয়ান আর্ট কলেজটা ছিল, কলকাতায় ভর্তি হলাম। এবং তারপর 80 সালে আপনি পাস করে বেরোলেন। হ্যাঁ, 80 সালে পাস করে বেরোলাম। এবং এই যে 80 সালে যখন আপনি পাস করে বেরোচ্ছেন, আপনি কি তখন থেকেই মানে মোম নিয়ে কাজ করতেন না অন্যান্য? না, সব কিছু কাজ করতেন। স্কাল্পচার মেন সাবজেক্ট ছিল আমার। পাথরে মানে কি পাইপ প্লাস্টারে এরকমভাবে কাজ করতাম আমি নানা রকম। যখন আমি একাডেমি ফাইন্যান্সে অনেকবার এক্সিবিশন হয়েছে, একাডেমি ফাইন্যান্সে এক্সিবিশন আমি অনেকবার অ্যাটেন্ড করেছি। আমি তখন আমি রিয়েলিস্টিক বেশি কাজ করতাম, একটা 2-3টে ভিকারি করেছিলাম। তখন আমি একাডেমি ফাইন্যান্সে যখন যাই, মানে একটা এক্সিবিশনে দিয়েছিলাম, তখন সবাই আমার ওই কাজটা দেখে না, মানে চিন্তা করতে পারবে না আমি কাজটা দিয়েছিলাম। এবং সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস আপনাকে একটু বিরত করছি, সেটা হচ্ছে যে
এই যে আপনার সেই সময় আপনি বিভিন্ন ধাতু নিয়ে কাজ করতেন, শুধু ধাতু নয়, তাতে আপনার অন্যান্য মেটাল বা আরো ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সামগ্রী দিয়ে কাজ হয় সেগুলো নিয়ে করছিলেন। কিন্তু এই যে আজকে তো আপনাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ চেনে যে আপনি মোম নিয়ে কাজটা করেন, ঠিক এই যে মানে ওই দিক থেকে বেরিয়ে এসে মোম নিয়ে কাজটা করা, সেটা কিভাবে? দেখুন, তারপরে আমি আর্টকোর্স থেকে বেরিয়ে এসেছিলাম, এসে আমি নানা রকম ব্রোঞ্জ কাস্টিং, আসানসোলে যত অনেক মূর্তি আছে, মুন্সি প্রেমচাঁদ, লেলিন, সব ব্রোঞ্জের মূর্তি বানিয়েছে। বানাতে বানাতে হঠাৎ মানে একটা সময় আসে, আমি নানা রকম কাজ জানি, যে আমাদের ব্রোঞ্জ কাস্টিং করতে গেলে মোম দিয়ে আগে মূর্তিটা বানাতে হয়। আচ্ছা, তারপরে ওই নানা রকম প্রসেসিং আছে, তাহলে ওটা ব্রোঞ্জে ট্রান্সফার করা হয়, মোমটাকে গালিয়ে দিতে হয়। আমি হঠাৎ যখন জানতে পারলাম 2001 সালে কোন বানেগা করোড়পতি হচ্ছিল, তখন সেবারই বোধহয় স্টার্ট হয়েছিল কোন বানেগা করোড়পতি। অমিতাভ বচ্চন এসেছিলেন এবং ওটা একটা প্রোগ্রাম হচ্ছিল। হঠাৎ প্রোগ্রাম হতে হতে যে পরে আমি ওগুলি দেখতাম, দেখতে দেখতে মাদাম তুসোতে অমিতাভ বচ্চনের একটা মূর্তি মানে বসাবে, ওই জন্য অমিতাভ বচ্চনের একটা মোমের মূর্তি বানায়। এবং মাদাম তুসো 2001 সালে আমি জানতে পারি জানুয়ারি মাসে, তখন জানতে পারার পর আমি না মোমের মূর্তি হয়। আমি একটা গান ছিল, মোমের মূর্তি মোম দেশে নেচে যায়, পুতুল মোমের দেশে নেচে যায়, একটা পুতুল মতন একটা গান ছিল। তখন আমি ভাবতাম যে ছোটো ছোটো মোমের মূর্তি হতো। তো সেই হিসাবে আমি হঠাৎ জানতে পারি, দেখলাম যে অমিতাভ বচ্চনের মূর্তি একটা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ট্রাই করি মোমের, কেন 2001 সালে 2001 সালে ট্রাই করতে করতে অনেকবার ট্রাই করেছি, 3-4 বার 5 বার ট্রাই করেছি কীভাবে হবে, তা আমি তো জানি না, শুরুতে আপনাকেও একটুখানি বিভিন্ন রকম ভাবে জিনিসগুলো ট্রাই করে পরীক্ষা করতে হয়েছে। হ্যাঁ, আমি একটা হাফ বাস্ট মূর্তি বানাই মোমের এবং আমি সাকসেস হয়ে যাই সঙ্গে সঙ্গে। সেটা কি অমিতাভ বচ্চনেরই বানিয়েছিলেন? অমিতাভ বচ্চন হাফ বাস্ট মূর্তি, এবং সাকসেস হই মার্চ এপ্রিলে, 2 মাসের মধ্যে আমি সাকসেস হয়ে যায়। মানে মূর্তিটা বানালাম এবং মূর্তিটা বানিয়েছিলাম টোটাল মোম দিয়ে বানিয়েছিলাম, চুলগুলি সব মোম দিয়ে বানিয়েছিলাম। কিন্তু আমাদের কিছু শিল্পী আছেন, আমার দাদা বলুন, সত্যেন গাঙ্গুলি আরেকজনের ছিলেন, মানে যারা বরিষ্ঠ শিল্পী আমার বাড়িতে আসতেন, খুব আসতেন, আমার কাজের সম্বন্ধে ওরা খুব ওয়াকিবল ছিলেন এবং আসতেন, এবং আমি ডাকতাম, কোনো কাজ করলে না ডাকতাম, তখন আমি ডেকেছিলাম বলে মোমের মূর্তি এরকম বানাচ্ছ। তখনও আপনি তাহলে এই যে আপনার যে এই পরিচিতি বা এই সুখ্যাতি, সেটা এতটা তখনও না তখন কেউ জানতো না। আমি মোমের মূর্তি বানাতাম, আমি অন্য ব্রোঞ্জে বা এসব মূর্তি বানাই, অন্য রাজ্যে বানাতাম। মানে আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে এসেছিলো, তখন আমি অন্য রাজ্যে গিয়ে, বিহারে গিয়ে, তখন বিহার ছিল, ঝাড়খণ্ড ছিল না, তখন আমি ওখানে গিয়ে কাজ করেছিলাম ব্রোঞ্জ মূর্তি, ফাইবারের মূর্তি, নানা রকম অন্যান্য বস্তু দিয়ে যে মূর্তিগুলো হয় মূলত। তারপরে ওইটা মোমের মূর্তি বানানোর পর প্ল্যান করলাম যে মোমের মূর্তি বানাতে গেলে এইটা জামা টামা দিয়ে বানালাম। তখন কিন্তু অমিতাভ বচ্চনের মূর্তিটা কিন্তু তখন শো হয়নি, বানাবে শুনেছি বানাচ্ছে, তখন আমিও ট্রাই করলাম, মানে বুঝলেন, আপনি আপনার মতো করে তখন চেষ্টা করলাম। এবং সেটা 2001 সাল নাগাদ আপনি যেটা বলছেন যে 2001 সাল নাগাদ আপনার এই প্রথম চেষ্টা, এবং সফল। সেটা সফল মানে কি, পরে মূর্তিটা দেখলাম, আচ্ছা, পেপারের মাধ্যমে অমিতাভ বচ্চনের মূর্তিটা এনেছিল বোম্বে ছিল। আপনি যেটা করেছিলেন ওটা তো 2001-এ ইয়েতে নাকি মার্চে শুরু করেছিলেন। তারপর শুরু করেছি জানুয়ারি মাস থেকে। আচ্ছা, 2-3 বার মার্চে গিয়ে আপনার ওটা কমপ্লিট হলো। এবং সেটা যখন আপনি অন্যান্য যারা শিল্পী রয়েছেন বা সেই সময়কার যারা ধরুন বিখ্যাত শিল্পী বা বরিষ্ঠ শিল্পী আছে, তাদেরকে যখন দেখালেন বললো না এটা এইভাবে করো, তখন আমি পরে তো আমি দেখিয়ে নিলাম কিভাবে করব না করব। আমি সাকসেস হলাম। সেই সময় এই বরিষ্ঠ শিল্পীদের কিছুটা সাহায্য আপনাকে নিতে হয়েছিল? না, সাহায্য বলতে কিছুই না, মানে আসতো, আমার কাছে আসতো, মানে কাজের সম্বন্ধে সাহায্য, তারা পেন্টার, তারা নট স্কাল্পচারিস্ট। তো ওনারা এইটা বলেছিলেন যে সুশান্ত তুমি এটা করছো খুব ভালো, কাপড় টাপড় লাগলে ভালো হয়। তখন কাপড় টাপড় লাগিয়ে
জামা কোট লাগিয়েছি। ফার্স্ট মূর্তিটা আপনারা যখন- দেখতে পাবেন, আমি দেখাবো। যখন যখন মূর্তির কথা এলোই, তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনি তো এখনো পর্যন্ত অনেকেরই মূর্তি বানিয়েছেন, হ্যাঁ, তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম। দেখুন, তারপরে তো ওই মূর্তিটা বানানোর পর হঠাৎ খেয়াল হলো যে এই মূর্তিটা বানানোর পর একটা অমিতাভ বচ্চন বাড়িতে গিয়ে মোমের মূর্তি একটা গিফট করে আসি 2002 সালে। অমিতাভ বচ্চন রিসিভ করেছেন, তখন দেখা হয়েছে, পরে বললো ঠিক আছে আমার সাথে কথা হবে। তারপরে হঠাৎ না মানে এক কথাই যদি বলা হয়, তো উল্লেখযোগ্য বেশ কয়েকটা নাম, যেমন সেটা বলছি। তারপরে আরম্ভ করলাম জ্যোতি বসু মূর্তি বানালাম 2003 সালে, 2001 পর 2003 সালে, 2002 সালে অমিতাভ বচ্চনকে দিয়ে আসলাম। 2003 সালে বানালাম জ্যোতি বসুর সঙ্গে বানালাম করুণানিধি মোমের মূর্তি। তারপর থেকে অনেক মূর্তি বানালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু। এই পর থেকে কিন্তু আরম্ভ হলো আমার। এখানেই খুব স্বাভাবিকভাবে আপনার কাছে একটা প্রশ্ন চলে আসে বা জানতে ইচ্ছে করবে দর্শকদের, সেটা হচ্ছে এই যে আপনি বিভিন্ন মনীষী বা বিভিন্ন মানুষ, গুণীজন যারা রয়েছে, তাদের যে মূর্তিগুলো বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার মানে কিভাবে মেজারমেন্টটা করেন, কিভাবে? কারণ এর তো একটা টেকনিক্যাল ব্যাপার থাকে। এইটাই আমার একটা ক্যারিড বলুন, কেননা মাদাম তুসো কোনো মূর্তি বানায় তার মাপ নিয়ে আসে, প্রতিটা মাপ নিয়ে বানানোর পরও ওদের কিছু না কিছু ভুল হয়। কিন্তু আমি মাপ ছাড়া ফটোগ্রাফি দেখে আমি বুঝতে পারি যে এর যখন মূর্তিটা বানাই না, ক্লে মডেলিং করতে হয়, প্রথমে মাটির বানাতে হয়, মাটি বানিয়ে দেখে নিই যে এর ঠিক আছে কিনা, ক্যারেক্টারটা ঠিক আছে কিনা, হাইট কতখানি আছে, আইডিয়া করে জ্যোতি বসু হাইট পেয়ে গেছিলাম আমি। আমি জানতে পেরেছি জ্যোতি বসু হাইট 5 ফুট 4 ইঞ্চি, সেইভাবে আমি 4-5 ফুট 4 ইঞ্চি করেছি। কিন্তু এই যে আপনি বলছেন কিছু মূর্তি আছে যেগুলি আমি জানি না, মাপ পাই না, সেখানে আন্দাজে আইডিয়া করে আমি এই হাইট হতে পারে, সেই হিসাবে আমি মানে সেটা আপনার যে শিল্পীর যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা দিয়ে পুরো ব্যাপারটাকে টোটাল ওইভাবে ক্যালকুলেশন করতে হয়। প্রচুর না কোনো মূর্তি আমরা দেখেছি যে কিছুদিন আগে আপনি দেবেরও মূর্তি বানিয়েছেন, এবং আপনার আমি সেই প্রসঙ্গে আসবো, পরে বলছি, ওটা দেবের কথাটা পরে বলছি। সেইভাবে মানে এই যে মূর্তিগুলো বানানোর ক্ষেত্রে এগুলো কিভাবে ক্যালকুলেশন করেন? ক্যালকুলেশন ফটোগ্রাফি যেগুলি পেয়ে যাই, যেমন আমি মিঠুন চক্রবর্তী মূর্তি বানিয়েছিলাম, মিঠুন চক্রবর্তী মাপ নিয়ে করেছি। যেমন সোলের মানে মূর্তি বানিয়েছি, সোলের মাপ নিয়েছিলাম, মাপ নিয়ে তৈরি করেছি। আর আদার্স কোনো মাপ পাইনি, এই দুজনে পেয়েছি। না, সৌরভ গাঙ্গুলি মাপ নিয়েছিলাম। দাদাগিরিতে গিয়েছিলাম, আমাকে ইনভাইট করেছিলেন, আমি দাদাগিরিতে গিয়েছি, প্রোগ্রাম করেছি, এবং ওনার মাপ নিয়ে আমি সৌরভ গাঙ্গুলির মূর্তি বানিয়েছি। এই মূর্তিটা কলকাতা মিউজিয়ামে রাখা আছে, কলকাতা ওয়াক্স মিউজিয়াম, মাদাম ওয়াক্স মিউজিয়ামে রাখা আছে। তো এই যে আপনার তো শিল্পী জীবন, কিন্তু শিল্পী জীবনের একদম শুরুর দিকটা, মানে তখনও আপনি শিল্পী হয়ে ওঠেননি, ছোট থেকে পড়াশোনা বা আঁকা বা আর কি ধরনের আপনার কাজ করতাম। মেন হচ্ছে কি জানুন তো, অনেকে আমি যা কাজ জানি এখন বললে অনেকে মানে বিশ্বাস করবে না, জানেন আমি নিজে জামা প্যান্ট নিজে সিলাতাম। যেমন আর্ট কলেজে পড়ার আগে আমি ইলেকট্রিক কাজ ভালো জানতাম, ইলেকট্রিকে কাজ করতাম, নানা রকম কাজ করতাম। আমি নানা কাজের জন্য আমি খুব উৎসাহিত, কোনো কাজ করলে আমি ওইটাকে মানে খুব ভালো মতো ধ্যান দিয়ে দেখতাম এবং কাজ করতাম। না, যখন ধরুন আপনি আপনার যখন অল্প বয়স 7, 8, 9, 10, তখন এই যে সময়কালটা ড্রয়িং তো শেখাতো না। আমি মহিষারা হাই স্কুলে পড়তাম, মহিষারা কলোনি হাই স্কুল, ওখান থেকে মাঝে মাঝে আমাকে ড্রয়িংয়ের জন্য না ইয়েতে সেন্ট ভেনিস স্কুলে কম্পিটিশন হতো, তো আমি যেতাম। ড্রয়িং বাদ দিয়েও আর কিছু গান শোনা, কবিতা শোনা বা কবিতা লেখা? না, আমি আগে খেলাধুলার ক্ষেত্রে কি? খেলাধুলা তো ফুটবল খেলতাম, আমি ফুটবলে খেলতাম, খেলতে খেলতে আমার পা ভেঙে গেছে, এই হাতটা ভেঙে গেছে 2বার, তারপর খেলাটা বন্ধ হয়ে গেছে টোটাল। মানে ছেলেবেলা যে সময়কালটা, হ্যাঁ, খুব ঘুড়ি উড়ানো, মানে ডানগুড়ি খেলা, না সব রকম আমি করতাম, করে
মানে ধীরে ধীরে বড় হওয়ার হ্যাঁ, সাথে ধীরে সাথে ধীরে বড় হওয়া। বেশ কিছু আগেকার খেলা- দিনে তো এসব ছিল না, যা করতাম নিজেরা, কোনো ফোন ছিল না, কিছুই ছিল না, নিজে নিজে। যেমন আমি জানেন আর্ট কলেজে যখন পড়তাম, আমার আর্থিক অবস্থা এত খারাপ ছিল, তখন আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম। ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি ইয়েতে ছিলাম, মানে আমাদের কলেজের মানে থাকে না, হ্যাঁ, মানে মেসে ছিলাম। সেই সময়- মেসে খুব অত্যাচার হতো, নানা রকম অত্যাচার, মানে কি কোনো কাজ করতে দিত না, কেড়ে নিত। তখন আমি ডেলি প্যাসেঞ্জারি করতাম, তাছাড়া মেসে খরচটা পোষাতে পারতাম না। বেশ, আমরা এই আলোচনাতে থাকবই। আপনারা দেখছেন সোজা কথা সোজাসুজি অনুষ্ঠান। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। अस्सलाम वालेकुम अस्सलाम, ईद का है यारो ये प्यार। हाय अस्सलाम वालेकुम अस्सलाम, ईद का है यारो ये प्यार। ये ईद का त्योहार है, खुशियों का है त्योहार। ये ईद का त्योहार है, खुशियों का है त्योहार। ना तेरा है ना मेरा है, ये सबका है त्योहार। ये प्यार का पैगाम है, ये प्यार का पैगाम। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সোজা কথা সোজাসুজি অনুষ্ঠান, আর আমাদের সঙ্গে রয়েছেন অতিথি সুশান্ত রায়। চলুন তার বাকি যে শিল্পী জীবনের যে বাকি অজানা কথা, সেগুলোও শুনে নেব তার কাছ থেকে। বলছি, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একজন প্রতিযশা শিল্পী। আচ্ছা, তো খুব স্বাভাবিকভাবেই শিল্পী জীবনের শুরুর দিকটা, মানে যে কোনো শিল্পীর ক্ষেত্রেই তার প্রথম দিকটাতে যখন তার অতটা নামডাক হয় না বা অতটা পরিচিতি হয় না, সেই সময় তো তার একদিকে শিল্প কর্ম চালিয়ে যাওয়া, পাশাপাশি নিজের জীবন বা জীবিকা, সেই ক্ষেত্রে তাদের অনেক শিল্পীকেই দেখা গেছে যারা হচ্ছে জীবিকা অর্জন করতে 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 নিজে একদম হারিয়ে ফেলে। আর অনেকে আমার অনেক ফ্রেন্ড মানে ভালো ভালো যারা একসঙ্গে আর্ট কলেজে পাস করেছি, খুব কম 2জন কি 3জন। আমাদের ব্যাচ ছিল প্রায় 95 জন, 105 জন ছিল, ফাইনাল পরীক্ষা দিয়েছে 95 জন। 95 জনের মধ্যে খুব হলো 3জন কি 4জন দাঁড়িয়েছে, মানে কি এখন নাম যশ আছে সবার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি বলবেন, মানে বিষয়টাকে আপনি একজন শিল্পী হিসেবে কিভাবে দেখছেন আর কি? দেখুন, শিল্পী তো আর্ট কলেজ থেকে পাস করে বেরিয়ে আসলাম, বেরোনোর পর অনেক প্রবলেমে পড়তে হয়। যেমন আর্থিক, মানে একটা বয়স আছে তো, সব বিয়ে শাদি করে, অনেকে করতে পারে না। তার জন্য সংসার চালাতে গেলে মানে আর্টটা একদম ছেড়ে দিতে হয় ধরতে গেলে, কারণ নানা রকমভাবে কাজ করতে হয়। আমি টোটালি একটাই এমনি কাজ করেছিলাম আমি, যে আমি বড় শিল্পী হব, কিভাবে হব, তার জন্য আমি অনেক লড়াই করেছি। যেমন আমি আর্ট কলেজ থেকে পাস করার পর আমি ইন্ডিয়ান মিউজিয়ামে চাকরি পেয়েছিলাম ক্যাজুয়ালে। 1.5 বছর ছিলাম আমি ইন্ডিয়ান মিউজিয়ামে ছিলাম, কিন্তু হঠাৎই সরকার থেকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য টোটাল, ওই টাইমে দেখবেন আপনি, আমি 83 সালে চাকরিটা করেছিলাম, 83 থেকে 84 সাল পর্যন্ত। তো টোটালি যত লোক নিচ্ছে সব শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, আমাদের জেনারেল কাস্ট, আমার হলো না। তখন থেকে আমি আসানসোলে রয়ে গেলাম। আসানসোলে ব্রোঞ্জের স্ট্যাচু বানালাম, অনেক লেনিন, মুন্সি প্রেমচাঁদ বানালাম। তারপরে এরকম করতে 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 আর্থিক অবস্থা তো খারাপ হয়, আবার ভালো হয়। এই মানে তখন টালমাটাল একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি পার কষ্ট। করছিলেন। জানেন, আমি দাবা খেলতাম খুব, মনে বসে দাবা খেলতাম। আমার ছিল খুব, এই দাবা খেলতাম, দাবা খেলার একটা শখ বা শখ hobby ছিল আমার একটা গ্রুপ ছিল, দাবা খেলতাম, কম্পিটিশন, মানে এত মানে খুব তাড়াতাড়ি তো খেলতাম। এই শিল্পীদের জীবনে এই যে একটা সময়, এটা কম বেশি অনেক শিল্পীর জীবনে আসে, এই যে টালমাটাল একটা পরিস্থিতি, সেটা কাটিয়ে ওঠার ব্যাপারে আপনি কি বলবেন, মানে কিভাবে সেটা? না, আমি খুব কষ্ট করেছি, সবাইকে কষ্ট করতে হবে। আর্ট কলেজ থেকে পাস করলে যে আমি বড় শিল্পী হবে কোনো ভুল ধারণা। আমি ফার্স্ট হয়ে পাস করেছি, আমি বড় শিল্পী, ওটাও নিজেকে মনে করলে ভুল। সাধারণ ইয়েতে মানে আগাতে হবে,
সাধারণ বলতে মানে আমি তার যে কাজ, সেই কাজের যে নিষ্ঠার সঙ্গে কাজটা করতে হবে। হ্যাঁ, নিষ্ঠার সঙ্গে কাজ করতেই হবে এবং কমার্শিয়াল কাজ করতে হবে, নাহলে পেট চলবে কী করে। আমি অন্য কিছু, আমি ড্রয়িং শেখাতাম, এখনও শেখাই জানেন। প্রতি রোববার আজকে মানে আমি মানে সপ্তাহে একটা দিন এখনো সকালে বাচ্চাদের শিখাই, সেটা করছেন। হ্যাঁ, এখনো করছি, কেন নিজের চর্চাটা রাখার জন্য। যখন এই প্রসঙ্গটা আসলোই যে আপনি এখনো আপনার যে শিল্পকর্ম সেটা বাচ্চাদের মধ্যে বা পরবর্তী প্রজন্মের মধ্যে যখন এইসব প্রসঙ্গ আসছেই, খুব স্বাভাবিকভাবে আপনার একটা মিউজিয়াম আছে, ওয়াক্স মিউজিয়াম, সেই প্রসঙ্গটাও চলে আসে। এই যে ওয়াক্স মিউজিয়াম তৈরি করা, মানে আপনি যেটা করেছেন, এই ভাবনা চিন্তাটা কিভাবে এসেছিল? দেখুন, আমি নানা রকম কাজ করতে করতে হঠাৎই আমি জয়পুর একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল, অমিতাভ বচ্চনের মূর্তি বানানো আবার, এবং ওখানে আমাকে অর্ডার দিয়ে আমি পুনম ধিনল, নানা রকম শিল্পী, গোবিন্দা, এসব সবাই ছিল, ওনাদের সাথে সব পরিচয় হলো। তো ওখানে মূর্তিটা বানালাম, তখন বলল যে কিছু বোম্বে চলে আসো, তোমাকে কিছু কাজ দেওয়া হবে, আমি যোগাযোগ করব। আমি পরে বোম্বে গেছি, আন্ধ্র পোস্ট কমপ্লেক্সে নানা রকম মূর্তি আছে, একটা মোমের সচিন তেন্ডুলকরের মূর্তি বানিয়েছি আন্ধ্র পোস্ট কমপ্লেক্স সেইবার। এবং সেখান থেকে আপনার অনুপ্রেরণা, আপনি সেখানে অনুপ্রেরণা আগে পেয়েছি। আচ্ছা, তো অনুপ্রেরণা এর সঙ্গে যে মাদাম তুসোর যে মিউজিয়াম আছে, হ্যাঁ, তার কোনো যোগসূত্র আছে? হ্যাঁ, তো মাদাম তুসোই তো আমাকে শিখিয়েছে, পড়িয়েছে ধরতে গেলে। ওনার অনুপ্রেরণাতে আমি এই এত বড় শিল্পী হতে পেরেছি। কারণ আমার চিন্তা ভাবনা ছিল যে কোনো একটা মিডিয়া জিনিস নিয়ে আমি তুলে ধরবো, মানে ক্লে মডেলিং, যেমন চায়নাতে জানেন ক্লে মডেলিংয়ে একটা মিউজিয়াম আছে চায়নাতে, খাজনা দায়ে কচ্চা বলে একটা, অনেকগুলো এরকমভাবে নানা রকম মূর্তি রাখা আছে। ওইটা আমি আর্ট কলেজে যখন পড়তাম তখন ভাবতাম এই যে করবো, কিন্তু আমি যখন জানতে পারলাম মোমের ইটা চলছে, তখন আমি ওইটাকে ভালো মতন ধরে নিলাম। এবং জানেন এখনো পর্যন্ত বলছি, মোমের মূর্তি কেউ করতে পারে না, আরেকজন করে, সে আরেকজন আছে ইয়েতে দক্ষিণ ভারতে, না পশ্চিমবাংলা না, ইন্ডিয়াতে আমি একা, এখন ও করে না, আমার থেকে নিয়ে যায় মূর্তি। মোমের মূর্তি করে না, সিলিকনের মূর্তি অনেকে করছে, মোমের মূর্তি খুব টাফ, কেন চুল লাগানো, আই ব্লু লাগানো, বা আমি কিন্তু মোমের সঙ্গে রং মিক্সড করে মূর্তিটা বানাই। অনেকে যেমন মাদাম তুসো মোমে বানালো, ডাইস করে বানালো, দেখবেন ইয়েতে দেখায় মোবাইলে, এখন তো সব দেখায় মোবাইলে কীভাবে তৈরি করেন, আমিও দেখাই, দেখবেন আপনারা কীভাবে তৈরি করি না করি। তো এই যে আপনার দীর্ঘ শিল্পী জীবন, কিছু অভিজ্ঞতা দর্শকদের জন্য, কোনো ভালো কোনো খারাপ বা কোনো অভিজ্ঞতা? তো বলছি খুবই ভালো, আমি নানা রকম কাজ করে এসেছি, তা আমি পরপর কাজ করে গেছি। তো অনেকে একটা কাজ করে যদি ভাবে যে আমি বড় শিল্পী হয়ে যাবো, ভুল ধারণা। আমি পরপর কাজ করে যাচ্ছি। দেখুন, মারাদোনা এসেছিলেন, মারাদোনায় 2008 সালে এসেছিলেন, মারাদোনার মূর্তি বানিয়েছি। সৌরভ গাঙ্গুলি মূর্তি বানিয়েছি। আর সচিন তেন্ডুলকর ইডেন গার্ডেনে এসেছিলেন, তখন সচিন তেন্ডুলকর মূর্তি গিফট করেছি। মানে আমি তৈরি করছি, কাজ করে যাচ্ছি। আমাকে কে দিবে, কোনো পুরস্কার বা আর্থিক সাহায্য করবে, আমি ওইদিকে তাকাইনি। না, আপনি শিল্পী হিসাবে সেই কাজগুলো করছেন এবং একটার পর একটা মূর্তি আপনি তৈরি করেই যাচ্ছেন। এটা যেমন একটা আপনার খুব ভালো অভিজ্ঞতা বা ভালো কাজ করা, সেটা যেমন একটা আছে, পাশাপাশি এমন কিছু অভিজ্ঞতা দর্শকদের জন্য যেটা দর্শকরা হয়তো কোনোদিন জানেনি, মানে আপনার নিয়ে যদি কেউ যখন এই অনুষ্ঠান দেখবে জানতে চাইবে কোনো আপনার ভালো অভিজ্ঞতা। অনেক সময় হয় না কাজ করতে গিয়ে অনেক খুব ভালো অভিজ্ঞতা হয়, বা কোনো দর্শক আপনার মিউজিয়ামে হয়তো এসেছেন, তিনি হয়তো দেখা গেল 2 ঘন্টা আপনার সঙ্গে দেখা করার জন্য বসে আছেন, এই ধরনের কোনো অভিজ্ঞতা? হ্যাঁ, এই আসে, বসে আছে, এখন 2 বছর ধরে মিউজিয়াম চালাচ্ছি। সবাই এসে খুব খুশি, মানে আমার কাজ দেখে, বলে আপনি কিভাবে করেন, এত সুন্দর কাজ। আমি কিন্তু দেখুন, আমি জয়পুরে ওয়াক্সের মিউজিয়াম একটা করেছি, ওখানে আমি কাজ করেছি। কাজ করতে গিয়ে আমি
কাঁচের কাজ দেখে এসেছি জানেন। কাঁচের কাজ দেখতে গিয়ে আমি যারা কাজ করছিল তাদের সাথে তো কন্ট্যাক্ট করা যাচ্ছিল না, কিন্তু আমি পরে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর তো আমি কাজ ডিজাইন করেছি এবং ওদের বলেছি, ওদের নিয়ে এসেছি। নিয়ে এসে মানে কিছুটা করে দাও, কিছুটা করেছে, আমি নিজে করেছি, সঙ্গে আমি ছিলাম। আর ডিজাইন টিজাইন যত আছে সব দুটো শীষ মহলের মতন, যেটা জয়পুরে আছে, জয়পুরে ইয়েতে নাহারগড় কেল্লাতে আছে এবং পুরনো আছে ও এরিয়াতে জয়পুরে। সেই নকল করে আমি মিউজিয়াম বানিয়েছি। যে শীষ কাচের কাজ যে এত সুন্দরভাবে করা যায় আপনি কিন্তু ইন্ডিয়াতে কোথাও দেখতে পাবেন না। আমি যে মিউজিয়ামটা বানিয়েছি, কেন জয়পুরে যেটা দেখবেন পুরনো, আমি কিন্তু নতুন, একদম নতুন। এই জায়গাতেই একটা খুব স্বাভাবিক ব্যাপারে চলে আসি, সেটা হচ্ছে যে আপনি এই মূর্তি বানানো, ভাস্কর্য শিল্পী হিসেবে আপনার সুখ্যাতি ইত্যাদি ইত্যাদি, এর পাশাপাশি আপনি আর কি কি করেন? যেমন ধরুন এই বেড়াতে যাওয়া বা আরো অন্যান্য। না, আমি তো একজন শিল্পী মনের মানুষ, শিল্পীরা তো না, আমি ছোটবেলা থেকে বেড়াতে যেতাম না, সত্যি কথা বলছি। এখন কাজে তাগিদে আমি বাইরে বেড়াতে যেতে যাই, মানে কাজ করতে যাই এবং বেড়ানো হয়ে যায়। আর ইন্ডিয়াতে প্রায় অনেক জায়গায় ঘুরেছি আমি। যেমন জয়পুরে কাজ করতে করতে হঠাৎ জয়পুরে ওরা আমাকে চায়নাতে নিয়ে গেল, চীনে নিতে গিয়ে আমাকে নিয়ে গেল, কাজ দেখলাম এবং কাজ করে আসলাম। ওদের একটা কিছু মূর্তি ছিল, ওই মূর্তিগুলো ঠিক মিলাতে পারছিল না, তো আমি ওদের মুখগুলো মিলিয়ে দিয়ে এসেছি এবং ছিলাম 10 দিন খানিক ছিলাম চীনে, হাংজু শহরে। তার মানে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও আপনাকে কাজের প্রয়োজনে যেতে হচ্ছে। হ্যাঁ, যেতে হয়েছে। এবং আমাকে অনেকবার দুবাই থেকে বলেছিল, দুবাইয়ে কিছু মিউজিয়াম বানানো হবে, তো আমাকে বেশ কিছু টাকা দিবে, মানে যা পাই এখানে তার ডবল দিবে। তা আমি যাইনি মানে আমি সত্যি তো বলবো, আমি বাইরে গিয়ে কাজ করব, দেখা গেলো ওখানে যে কাজ করব, আমি চাই ইন্ডিয়াতে আমি দেখাতে কাজগুলো কীভাবে হয়, সাধারণ মানুষ শিখুক, কিন্তু শিখতে পারছে না, এটা আমার দুর্ভাগ্য। মোমে মূর্তি সত্যি কথা পারছে না। আমার স্টুডেন্টগুলো আমি কীভাবে কাজ করি সব জানে, ডাইস করছি, মোমে ওর সামনে কাজ করছি, কিন্তু পারছে না, কিন্তু আদার্স কাজগুলি করছে সব। একদম আপনি যখন ছাত্রছাত্রীদের কথা তুললেনই, খুব স্বাভাবিকভাবে এখন যারা আপনার ছাত্রছাত্রী তারা তো এখন এই প্রজন্মের সব ছেলে মেয়ে, এবং এই যে মোম দিয়ে মূর্তি বানানো যে ভাস্কর্য শিল্প, সেই ক্ষেত্রে যারা এখনকার জেনারেশন তাদের মধ্যে আপনি কতটা উৎসাহ লক্ষ্য করছেন? মানে ঠিক উৎসাহ আমি পাচ্ছি। অনেকে বলছে আমি স্যার শিখবো, ও 2 দিন আসছে, 3 দিনের দিন অ্যাকচুয়ালি কি জানেন তো, মোবাইল যুগ, মোবাইল ঘাঁটতে কাজও আর শিখতে পারছে না, শুধু ওই দেখছে। হ্যাঁ, তাহলে কি ধৈর্যের অভাব। আমাদের সময় মোবাইল ছিল না, মোবাইল কিন্তু ক্ষতিকর, আমি বলছি। একদিকে ভালো, অনেক কিছু শেখা যায় মোবাইলের মাধ্যমে, অনেক কিছু শেখা যায়, কিন্তু শেখার আগ্রহটা কম থাকছে। মানে অল্পতে আমি বেশি করব ভাবি অনেকে। তো সেই ক্ষেত্রে এখনকার যারা প্রজন্মের ছেলে মেয়ে বা এই যে নতুন জেনারেশন, তারা কি কোথাও তাহলে এই ধরনের যে ভাস্কর্য শিল্প, সেখান থেকে কি তাহলে তাদের যে আকর্ষণ সেটা কি হারিয়ে ফেলছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্কাল্পচার, পেন্টিং হারিয়ে ফেলছে, কেননা এখন সব কম্পিউটার নিয়ে বসে আছে। সবাই বড় অফিসার হবেন, কম্পিউটার নিয়ে বসছেন, এটা ভালো, নো ডাউট ভালো, কিন্তু আমরা যে হাতের কাজটা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে টোটাল। সেটা কি শুধু এই মোমের ভাস্কর্যের ক্ষেত্রেই নাকি? না, স্কাল্পচারের ক্ষেত্রে বেশি, পেন্টিংয়ে তাও কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু স্কাল্পচারের ক্ষেত্রে একদমই থাকছে না, পারছে না। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং আজকে অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে একজন শিল্পী হিসাবে আপনার আগামী কি কি স্বপ্ন বা কি কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমি এতদিন যা করেছি, আমি মনে করি এখনও কিছুই শিখি নাই, এখনও শেখার আমার শেষ হয়নি। মানে আমি যতদিন বাঁচবো ততদিনই মনে হবে আমি শিখেই চলবো, এবং আমি নানা রকম কাজ করে চলেছি। আমাকে কে
কে হেল্প করবে, কার ভাল লাগলো কার ভালো লাগলো না, শিল্পীর সেদিকে তাকালে চলবে না। শিল্পী কর্ম করে যেতেই হবে, তবে সে বড় শিল্পী হতে পারবে। আগামী দিনে কোনো পরিকল্পনা, যেমন আপনি একটা আপনার পরিকল্পনা, এর আগে আপনার সঙ্গে কিছুদিন আগে আমার একবার কথা হয়েছিল, সেই সময় আপনি বলেছিলেন যে ওই আপনার একটা শীষমহল করার কথা রয়েছে। তো খুব স্বাভাবিকভাবে সেটা আপনি করেছেন এবং আজকে সেটা বিভিন্ন জায়গা থেকে আসছে আসানসোলে মানুষ সেই আপনার মিউজিয়াম দেখতে। এরপর কি আর নতুন কিছু পরিকল্পনা রয়েছে আপনার? হ্যাঁ, ওটাকে বাড়াবো, নানা রকম ওই মিউজিয়ামটা বাড়াবো। তাছাড়াও আমি নিজের কাজ করছি নানা রকমভাবে, বাইরে কাজ করছি, বিদেশেরও কাজ করছি, অর্ডারি। সেটা সব কিছু বলা যায় না, দিল্লি কাজ বেশি হচ্ছে এখন, এবং কিছু কিছু বেশ 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 আমরা আমাদের শুভ কামনা রইল আপনার জন্য। আজকে আমাদের অতিথি ছিলেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়, আর আপনারা এতক্ষণ দেখছিলেন এসডিটিভির অনুষ্ঠান সোজা কথা সোজাসুজি। আজ এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠান দেখতে চোখ রাখুন এসডিটিভির পর্দায়। चित्र सेल चल रहा है आसनसोल के लोकप्रिय और विख्यात वस्त्र शोरूम श्री बालाजी फैशन में 15 मार्च से 14 अप्रैल तक चित्र सेल का लाभ उठाएं और पाए 70% तक की छूट। श्री बालाजी फैशन जीटी रोड सुभाष सिनेमा के विपरीत आसनसोल। हमारे यहाँ शादी विवाह के लिए पूरा कलेक्शन भी उपलब्ध है।